আমাদের ডাক এসেছে, এবার পথে চলতে হবে। ডাক এসেছে, চলতে হবে আজ সকালে। আমরা শপথ করিতেছি যে দলের এই ক্লান্তি লগ্নে শপথের পরই তারা রাজপথে নেমে যায় এবং তারা কিন্তু সমন্বয়কদের টার্গেট করে সার্জিস হাসনাতের তারা এদিকে ফেব্রুয়ারি নিয়ে শেখ হাসিনার ঘোষণা আসার পরই ভয়ঙ্কর প্রস্তুতি নিয়ে রাজপথে নামে আওয়ামী লীগ কর্মীরা সার্জিস হাসনাতকে শেষ করার কঠিন শপথ গ্রহণ করে ঢাকা অচল ও সবকিছু দখল করে শেখ হাসিনাকে দেশে আনার রাস্তাও করে। আওয়ামী লীগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যাচ্ছে সরকার। কি ঘটতে যাচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে ঘুরে দাঁড়াতে যাচ্ছে। আওয়ামী লীগের কর্মসূচির যে ঘোষণাটা এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য আপনার মনে থাকার কথা, আমাদের হাইকোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার সময় একসময় বলা হয়েছিল যে রং হেইডেড উমেন। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ দিল বড় একটি ডাক। সেখানে বিএনপিও ফেব্রুয়ারি মাসে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে রাজপথে নামবে। কেন নামবে? কারণ এই অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা সমন্বয়কারী যে বা যারা আছে তারা কি দীর্ঘমেয়াদী ভাবে এই চেয়ারে বসতে চায়, মানে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে না, জনগণের ভোটের মাধ্যমে না, জনগণের কোনো প্রার্থীর মাধ্যমে না, কোনো জনগণের সমর্থকের মাধ্যমে না, তারা দীর্ঘমেয়াদী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে আবারও গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সমন্বয়কদের উপর হামলার ঘটনা 30-31 তারপরেই আপনার শুরু হয়ে যাবে 1 ফেব্রুয়ারি। আর এই 1 ফেব্রুয়ারি থেকে টানা 18 ফেব্রুয়ারি পর্যন্ত 18 দিন টানা চলবে কর্মসূচি। এক দিন এক এক রকম কর্মসূচি আছে। এই শিক্ষার্থীদের যারা হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে এবং শেখ হাসিনা নেতৃত্বে সেটি আগামী দিনে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যার বিচার হবে এবং বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখবে। এটা আমি কখনোই মনে করি। বাংলাদেশের জনগণ অবশ্যই এটির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে, কারণ এটি আসলে ফের উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ। আবারও ছাত্র আন্দোলনের মতো একটি ঘটনা সামনে এসেছে মধ্যরাত থেকে, যার জেরেই একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। হ্যাঁ, ভয়ঙ্কর উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার একটি ঘোষণার পর থেকেই রাজপথের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা নামে এবং তারা রীতিমতো তাণ্ডব করে। তাদের প্রধান টার্গেট হচ্ছে সার্জিস এবং হাসনাত, উপদেষ্টা এবং ডক্টর ইউনূস। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলো কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে সর্বশেষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথের মধ্যে কি করতেছে এবং শেখ হাসিনার ঘোষণার পর থেকেই তারা এই কাণ্ডগুলা যে করতেছে তাদের সর্বশেষ কি হবে। আসুন দর্শক, আমরা আগে এইগুলা দেখি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা করি। এই রাজাকার বাহিনীর হাসনাত আব্দুল্লাহ, আমি বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ বলে দিলেই তো হয় যে আমরা বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান করব। মুজিববাদ মানে কি? মুজিববাদ মানে কি বোঝাতে চাচ্ছ? যে মুজিব হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী না? কিংবা এই মুজিববাদ বা মুজিবকে যারা সাপোর্ট করবে এদেরকে আমরা বাংলাদেশে থাকতে দিব না? হাসনাত আব্দুল্লাহ সরাসরি বলে দিলেই তো হয় যে তোমরা যারা স্বাধীনতায় বিশ্বাস করো কিংবা তোমরা যারা কলিজার ভিতরে স্বাধীনতার চেতনা রাখো তাদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করে ফেলবো। বলে দিলেই তো হয়, ডিরেক্ট বলে দিলেই তো হয়। হাসনাত আব্দুল্লাহ এত ঘুরিয়ে পেছিয়ে কথা বলার কি আছে? হাসনাত আব্দুল্লাহ ঘুরিয়ে পেছিয়ে কথা বলার কি আছে? কারণ সিংহ কখনো ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারে না, বাঘ কখনো ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারে না। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে কি বলবো, তুমি তো হচ্ছে গিরগিটির থেকেও বড় গিরগিটি, মীর জাফরের থেকেও বড় মীর জাফর। কারণ কখনো সিংহ কখনো ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারে না। দেখো না, সরাসরি কথা বলতেছি, সরাসরি। কারণ আমরা মুজিববাদে বিশ্বাস করি, কারণ আমরা ৭১-এর স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ৭২-এর সংবিধানে বিশ্বাস করি। আর তোদের মতো যারা নাকি রাজাকার আছে, যারা নাকি বলে যে ছাত্রলীগ মানে সন্ত্রাসী, যারা নাকি বলে মুজিববাদ মানেই হচ্ছে সন্ত্রাসী, এদের দিকে আমরা বলে দিতে চাই, আমরা ৭১-এ যারা নাকি বিশ্বাস করি, আমরা মুক্তিযোদ্ধার আপনার চেতনা যারা নাকি বিশ্বাস করি, এরা এখন পর্যন্ত মরে যায়নি কিংবা আমরা এখন পর্যন্ত মরে যাইনি। তোমরা যারা রাজাকার বাহিনী আছো তোমাদেরকে আমরা উৎখাত বাংলাদেশের মাটি থেকে অবশ্যই করব। আর কি বললে হাসনাত যে ২০০০ মানুষ নাকি শহীদ হয়েছে, তাহলে যখন নাকি জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত এই ২ মাসের ভিতরে যত মব জাস্টিস, মব ক্লিন হয়েছে কিংবা কতজন মানুষ মারা গেছে, আমেরিকা কিন্তু একটা লিস্ট করতে কিন্তু বলছিল। হাসনাত আব্দুল্লাহ, সেই লিস্টটা কি তোমরা এখন পর্যন্ত করতে পারছো? সেই লিস্টটা তোমরা কেন করো নাই এখন পর্যন্ত? কেন করো তোমরা মুখে শুধু বলতেছো যে ২০০০ মানুষ মারা গেছে, ২০০০ মানুষ শহীদ, তাহলে লিস্ট কোথায়? আমরা জানতে চাই লিস্ট কোথায় হাসনাত আব্দুল্লাহ? হাসনাত, আমরা তো জানি তোমরা যে যখন নাকি আন্দোলনটা করছো কুঠা না মেধা, সম্পূর্ণ ছিল তোমাদের সরকার পতন, বাংলাদেশটাকে তোমরা কিভাবে পুনরায়
পূর্ব পাকিস্তান বানাবে, সেটা ছিল তোমাদের মূলত উদ্দেশ্য। বাংলাদেশটাকে কিভাবে মৌলবাদী একটা রাষ্ট্র বানাবে, সেটাই ছিল তোমাদের মূল উদ্দেশ্য। যখন নাকি শেখ মুজিবুর ভাষণ দিত পাকিস্তানের উদ্দেশ্যে, শেখ মুজিবুর একটা কথা বলতো যে পাকিস্তানের এগেনস্টে তোমরা যদি কোনো কথা বলতে চাও, পাকিস্তান তোমাদের একটাই টেক দিবে যে ইসলামের উপরে আপনার বিপদ আসতেছে, কিংবা ইসলাম খাতরা মে হ্যায়। এই একটা কথা বইলা কি সমস্ত আপনার একদম শেষ করে দিত। আমরা কি তাহলে অমুসলিম? আমরা কি ইহুদি? আমরাও মুসলিম, আমরাও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, আমরাও হযরত উমরের উত্তরসূরি। আরে হাসনাত, যখন নাকি তোমরা কিছু পাও না, তখন কি তোমরা ইসলামের দোহাই দাও, তোমরা ইসলামকে বিকৃত করে খাও, তোমরা ধর্মকে বিক্রি করে খাও। আমরা কিন্তু ধর্মকে বিক্রি করে খাই না, কারণ রাজনীতি একদিকে, ধর্ম হচ্ছে আরেক দিকে। আমরা ধর্মকে রাজনীতির সাথে কখনোই তুলনা করি না, কারণ ধর্ম হচ্ছে মাথার উপরে আর রাজনীতি হচ্ছে পায়ের তলায়। তাই ইসলাম আর রাজনীতিকে আমরা কখনো এক করতে পারি না, কারণ ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। যাই হোক, আমরা ইসলাম ধর্ম করে বিক্রি করে খাই না। তোরা তো রাজাকার বাহিনী, তোরা তো পাক বাহিনী, তোরা তো মানে পাকিস্তানের আদর্শে তোরা মনে কর এই মানে লালিত পালিত, তোরা তো পাকিস্তানের হানাদার, তোরা হচ্ছে কুত্তা, তোরা হচ্ছে মানে কি বলবো তোদের। আমরা ইসলাম বিক্রি করে খাই না। তোরা যখন নাকি কোনো মানে ওয়ে খুঁজে পাস না, কোনো অপশন খুঁজে পাস না, তখন তোরা ইসলামের দোহাই দিস যে ইসলাম খাতরা মে হ্যায়। কি বুঝাতে চাস? যারা নাকি বাংলাদেশে কোটি কোটি জনগণ যারা নাকি আওয়ামী লীগ করে, সবাই কি অমুসলিম? সবাই কি ইহুদি? কারো কি ইমান নেই? তোরা কি এটাই মিন করতে যাচ্ছস? কিংবা আওয়ামী লীগ যারা নাকি করবে, কিংবা মুজিববাদী যারা নাকি বিশ্বাস করবে, তারা ইহুদি? ডিরেক্ট বলে দিলে তো হয় হাসনাত, বলে দিলে তো হয় যে আমরা ইসলাম বিকৃত করে খাচ্ছি, আমরা ইসলাম বিকৃত করে খাবো, এবং আওয়ামী লীগকে যারা সম্বোধন করবে এদেরকে আমরা ইহুদি বলে ট্যাগ দিয়ে দিব। ডিরেক্ট বলে দিলেই তো হয় হাসনাত, বলে দিলেই তো হয়। হাসনাত আব্দুল্লাহ, তুমি কি বললে যে মুজিববাদী যারা নাকি করবে এদেরকে বাংলাদেশ থেকে তোমরা উৎখাত করে ফেলবে, এদেরকে বাংলাদেশ থেকে তোমরা তাড়িয়ে ফেলবে। আমরা ৭১ সালের স্বাধীনতায় বিশ্বাস করি। তোদের মতো যারা নাকি রাজাকার আছে, পাক বাহিনী আছে, এদেরকে আমরা কখনোই বাংলাদেশের মাটিতে চিরস্থায়ীভাবে আমরা থাকতে দেব না। আরে হাসনাত, আবার কি বললা যে মুজিব? হ্যাঁ, আরে 19৭১ সালকে তো পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে তো শেখ মুজিবুর রহমান তো স্বাধীন এনে দিছিলই, আলহামদুলিল্লাহ। শুধু এটাই না, ইন্ডিয়ার বলো, তুমি বলো কি ইন্ডিয়ার দালাল না? ইন্ডিয়ার দালাল মুজিব। আরে ৭২ সালে শেখ মুজিবুর রহমান তিনি একাই কি স্বাধীন করে রাখছিল এই বাংলাদেশকে ইন্ডিয়ার কাছ থেকে। সেই ইতিহাস নাইবা বললাম। আসলে তোমরা তো স্বাধীনতায় বিশ্বাস করো না, কারণ তোরা তো রাজাকারের গোষ্ঠীর রাজাকার। আরে বাইনচোদ, মুখটা খারাপ হয়, তুই তো রাজাকারের বংশ, কুত্তার বাচ্চা, তুই তো রাজাকারের বংশ। তুই বলস যে মুজিববাদ নাকি বাংলাদেশে থাকতে দিবে না। আরে ডিরেক্ট কথা বল, সরাসরি কথা বল, এত গুড়িয়ে পেছে কথা বলার কি আছে? হ্যাঁ, গুড়িয়ে পেছে কথা বলার কি আছে? তোরা তো হায় না, এটার জন্য তোরা গুড়িয়ে পিছে কথা বলস। দেখোস না, আমার সিংহ, আমরা সরাসরি কথা বলি, কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা ৭১ সালের সেই চেতনাকে বিশ্বাস করি, আমরা ৭২ সালের সংবিধানকে আমরা কলিজার ভিতরে লালন পালন করেই আমরা বাঁচতে চাই। আরে হাসনাত, তোদের মতো যারা নাকি রাজাকার পাক বাহিনী আছে, তোদেরকে আমরা বাংলাদেশের মাটি থেকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমরা উৎখাত করে ফেলবই ইনশাআল্লাহ। তখন দেখবো যে তোদের কোন বাপ আছে তোরা বাংলাদেশে তোদেরকে বাঁচায়, কিংবা তোরা বাংলাদেশ থেকে পালাবি না, তোরা অবশ্যই পালাবি না, তোরা বাংলাদেশের মাটিতেই তোদের থাকতে হবে। যারা নাকি মুজিববাদ বলস না, তোদের বিচার বাংলার মাটিতেই হবে হাসনাত, বাংলার মাটিতেই হবে। দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি ভাই গালি আসতেছে আমার মুখ দিয়ে, প্রচন্ড জিদ শৈলের ভিতরে ভাই, আমি জ্বলে পুরো ছাই হয়ে গেছে, সত্যি কথা। কারণ কত বড় দুঃসাহস এদের, যে এরা নাকি বলে মুজিববাদ না, আমরা শেখ হাসিনার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাস করি, বঙ্গবন্ধুর আদর্শে আমরা বিশ্বাস করি। আমি শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি না, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি নয়, কারণ বঙ্গবন্ধু আওয়ামী লীগের বাপদাদা সম্পত্তি না। বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের নায়ক, শহীদ জিয়া হচ্ছে বাংলাদেশের নায়ক। এই বঙ্গবন্ধু, এই শহীদ জিয়া, এদেরকে নিয়ে যারা নাকি কটূক্তি করে কথা বলবে, ৭২ সালের সংবিধানকে যারা মুছে ফেলতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা সরাসরি যুদ্ধের ঘোষণা করি ইনশাআল্লাহ। তখন আপনারা হচ্ছেন সার্কাজম করে বলছেন কি, দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো আপনারা আজকে বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে আজকে পরিকল্পনা করছেন, প্ল্যান করছেন আপনারা দেশের বিরুদ্ধে। তো আপনারা একটা কাজ করেন, আজকে 1 মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়েন,
আপনারা একটা মিনিটের জন্য দেখা দেন, আমাদের দেশের মানুষ আপনাদেরকে একটু দেখতে চায়, যে আসলে আপনাদের সাথে একটু কথা কইতে চায়। আপনারা দেখাও দিবেন, একটু কথা কোন প্লিজ। রাস্তায় নেমে আসেন, রাস্তায় নেমে আপনাদের সাথে আমরা একটু দেখা করতে চাই। যে আপার যে বাহিনীরা আছে, আপনারা একটু রাস্তায় নেমে আসেন, আপনাদের সাথে আমরা একটু কথা বলবো, সামনাসামনি কথা বলবো। দেখেন এত সহজ না ভাই, বিদেশে বসে বসে আপনি পরিকল্পনা করবেন। একটা জিনিস মাথায় রাখেন, যারা এই গণ অভ্যুত্থানে এসেছিল তারা আপনার প্রতিষ্ঠিত একটা বাহিনীর বিরুদ্ধে, একটা বাহিনীর বিরুদ্ধে আপনার কথা বলেছে, একটা প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে। ফাইন, আপনি ডিজিএফআই, আপনি তারপরে হচ্ছে আর্মি, পুলিশ, সবকিছু আপনি রাস্তায় নামাই দিয়েছিলেন, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি। আপনি যখন রাস্তায় এসে আপনি ভয় দেখান, আপনি কাদেরকে ভয় দেখান? আমরা পুলিশ লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অংশ ছিল, ডিজিএফআই একটা অংশ ছিল, আপনি ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, সবগুলার হচ্ছে বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমরা এগেনস্টে, আপনাদের এগেনস্টে আপনাদেরকে উৎখাত করেছি। আমরা কিসের পালাই যাবো? ফাইজলাই মারাইতে আসছেন যে একটা কমেন্ট, একটা মূর্খের দল, মানে ছাত্রলীগ একটা লীগ বা মুজিববাদের যারা রয়েছে এদের মতো মূর্খ, এদের মতো পড়াশোনার সাথে দূরতম সম্পর্ক নাই। ওদের কমেন্টের প্যাটার্ন দেখবেন, ওদের কমেন্টের প্যাটার্ন হচ্ছে কি, ওরা নিজে যে একটা কমেন্ট করবে, মানে নিজে যে একটা কমেন্ট করবে, এই যোগ্যতা, এই ন্যূনতম যোগ্যতা পর্যন্ত ওদের নাই, ন্যূনতম যোগ্যতা ওদের নাই। দেখা যাবে, দেখবেন একটা স্পেসিফিক কমেন্ট আসছে, স্পেসিফিক কমেন্ট কপি পেস্ট করে সবাই চালাই দিচ্ছে। ওরা যে নিজেদের একটা কমেন্ট নিজ থেকে লিখবে একটা বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, ওই জিনিসটাও নাই। ওরা হচ্ছে একটা, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ভাবে দেউলিয়া, ওরা হচ্ছে নৈতিকভাবে দেউলিয়া, রাজনৈতিকভাবে দেউলিয়া, সবকিছুতে ওরা হচ্ছে দেউলিয়া। এই দেউলিয়া দল বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে। যেমন গতকাল আপনারা জানেন যে আপনার দেশের প্রায় 62 জনের বিরুদ্ধে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ক্রিমিনাল ট্রাইব্যুনালে হচ্ছে খুব সম্ভবত মামলা করেছে। তো দেখেন এখানে কি বলেছে, ওখানে বলেছে যে বিশেষ করে যারা উপদেষ্টা রয়েছে, উপদেষ্টার বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হচ্ছে তারা মামলা করেছে, হারপিক মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে। ভাই একটা জিনিস দেখেন, এই বিদেশে বসে না আসে মাঠে আসেন। এখন আপনি যদি বলেন যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল, জনগণ পাশে থাকলে আপনার নেত্রী পালাই যেতে হয়েছে কেন? এই মূর্খের দল, তোদের একটু বোঝা উচিত, তোদের ন্যূনতম হচ্ছে এটা যেটাকে আমরা বলি সেলফ স্টিম, এই সেলফ স্টিম থাকা উচিত, আত্মমর্যাদা থাকা উচিত, তোদের ন্যূনতম এই আত্মমর্যাদা থাকা উচিত। মূর্খের দল কোথায়? এটা মূর্খের দল, দেউলিয়া একটা দল। তোদের বোঝা উচিত, তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে, তোদের আপা তোদের চিন্তাও করে নাই। তোদের যে আপা, তোরা কেমনে থাকবি, কি করবি, তোরা কেমনে চলাফেরা করবি, তোদের ভবিষ্যৎ কি হবে, এই চিন্তাটা করে নাই। যেটা করছে সেটা হচ্ছে উনি নিজের ভবিষ্যৎ নিয়ে ওনার বুনরে নিয়ে পালাই গেছে। ওনার যে ভাগিনা ওদেরকে আগে বিদেশে পাঠাই দিছে। তোদের ন্যূনতম লজ্জা থাকা উচিত। তোরা এমন একটা দল করিস যে দলের নেতা তোদের হচ্ছে ফালায় চলে যায়, আবার ওই দলের নেত্রীর জন্য তোরা হচ্ছে রাস্তায় আসিস। তোদের লজ্জা শরম ন্যূনতম কিচ্ছু নাই বেটা। তোদের এমন একজন নেত্রী যে তাদের কর্মীরা কই যাবে, কেমনে কি করবে, কর্মীর ভবিষ্যৎ কি হবে, এই জিনিস পর্যন্ত চিন্তা করে নাই। কর্মীদেরকে ফেলে সে নিজে কাকে নিয়ে চিন্তা কর, কি পরিমাণ স্বার্থপর। সে তার বোনকে নিয়ে পালাইছে, সে তার ভাগিনাদেরকে আগে বিদেশে পাঠাই দিছে, তার পরিবারকে আগে সেভ করছে, সেভ করে কর্মীদেরকে রেখে সে চলে গেছে যে কর্মীরা জাহান্নামে যাবে। তোরা তো দেশ থেকে পালাই গেছিস বেটা, তোরা ফেস করলি না বেটা, দেশ থেকে পালাই গিয়ে বড় বড় কথা বলতেছিস, লজ্জা নাই বেটা? ফাইজলামি মারাইতে আসছিস, তোরা রাস্তায় নাম বেটা। আমরা রাস্তায় নেমে তোদেরকে উৎখাত করছি, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় নেমে উৎখাত করেছি, তোদেরকে পালাই যেতে বাধ্য করছি। আমরা পালাই যাই নাই। তোর ওই সময় ভিডিওগুলো দেখিস, তোদের পুরা পুলিশের লীগের এগেনস্টে হচ্ছে আমরা দাঁড়াইছি, তোদের ছাত্রলীগের এগেনস্টে আমরা দাঁড়াইছি, আমরা সব কিছুর এগেনস্টে আমরা দাঁড়াইছি। কমেন্টে আসা বলিস বড় বড় ভাষায়, ওই যে পালাই যাস না থাকিস, তুই কমেন্ট পর্যন্ত আসিস। তোদের তো ন্যূনতম কোনো ধরনের লজ্জাবোধ নাই। তোরা এমন একটা দলের রাজনীতি করিস, রাজনৈতিকভাবে দেউলিয়াত্বপূর্ণ একটা দল। দেখেন এই দলটা মানে কি পরিমাণ, চিন্তা করেন, এটা হচ্ছে মানুষ বিবর্জিত একটা দল। মানুষের সাথে এই দলের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। গত 16 বছরে যে এই ধরনের নির্যাতন, নিপীড়ন এরা করেছে, এদের ন্যূনতম কোনো মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোনো ধরনের ন্যূনতম অধিকার নাই, ন্যূনতম কোনো অধিকার নাই। আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে হচ্ছে গণহত্যার ওদেরকে আসামি করা যায়। 2000-এর বেশি ওরা হচ্ছে মানুষ মেরেছে। আপনারা দেখেছেন বিদেশে বসে বসে এরা হচ্ছে এখন নতুন করে পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে। এরা বিদেশে বসে বসে এই কাজগুলো করছে। যেমন আপনি দেখেন গতকাল মামলা হয়েছে, এই মামলাতে কাদের নাম দিয়েছে? উপদেষ্টাদের নাম দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছে, নাগরিক কমিটির নাম দিয়েছে, এই মামলাতে বিদেশে নাম দিয়েছে। এখন দেখেন এই নামের মধ্যে আরো দিয়েছে কি, যেমন সেনা অফিসার যারা ছিল, যে সেনা অফিসাররা তারা হচ্ছে কি আমাদের পক্ষে, তারা হচ্ছে আন্দোলনে এসেছিল, গণঅভ্যুত্থানে এসেছিল, যারা শেখ হাসিনার এগেনস্টে গিয়েছিল, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আপনি দেখেন যে
যেমন ক্যাপ্টেন আফ্রিদির একটা ছবি ভাইরাল করে দেওয়া হয়েছে, যেমন ক্যাপ্টেন আফ্রিদি নাকি হচ্ছে স্নাইপার দিয়ে মানুষ মারছে। আরে ভাই ন্যূনতম এটা হচ্ছে ভিডিও এডিট করে বানানো হয়েছে, এটা প্লাস্টিকের একটা হচ্ছে স্নাইপার। আপনি ওনাদের প্রাইভেট লাইফ পর্যন্ত আপনি হচ্ছেন ব্রিজ করছেন। যেই সেনাবাহিনীরা যেই দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেদিন আমাদের পক্ষে রাস্তায় এসে দাঁড়িয়েছিল, আমাদের এই শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছিল, তাদেরকে সম্মান জানানো উচিত। মেজর আফ্রিদিদেরকে সম্মান জানানো উচিত, ক্যাপ্টেন আফ্রিদিরা তখন রাস্তায় নেমে এসেছিল, রাস্তায় নেমে আমাদের পক্ষে হচ্ছে তারা হচ্ছে আন্দোলন করেছে। আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ আমাদের পক্ষে চলে এসেছিল। এখন দেখেন, এখন এই সবার বিরুদ্ধে হচ্ছে এখন প্রোফাইলিং করা হচ্ছে, বিদেশে মামলা করা হচ্ছে। দেখেন বিদেশে মামলা দিয়ে আমাদের কিছু আসে যায় না। আমরা আপনাকে দেশ থেকে উৎখাত করেছি যে এই খুনি শেখ হাসিনা, পারলে রাস্তায় এসে ফেস করেন। আমরা রাস্তা থেকে আপনাকে উৎখাত করেছি, আপনাকে গণভবন থেকে উৎখাত করেছি, আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর একজন পালিয়ে যাওয়ার নেত্রীর কর্মী হিসেবে হচ্ছে বিদেশে বসে আস্ফালন করে লজ্জা থাকা উচিত, ন্যূনতম লজ্জা নাই। এদের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এই মুজিববাদী আদর্শ এবং লীগের সাথে কোনো ধরনের সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, কোনো পারিবারিক সম্পর্ক পর্যন্ত এখন মানুষ করে না। এরা এরূপ কি পরিমাণ ওরা ইতিহাসের একদম নিকৃষ্ট, একদম ব্যাক স্টেজে ওরা হচ্ছে ওদের হচ্ছে স্থান হবে। ওদেরকে কোনোভাবেই বিচার নিশ্চিত হওয়ার পূর্বে ওদেরকে আমরা মেইন স্ট্রিমে দেখতে চাই না। আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনি একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, একটা জিনিস সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে ছাত্রদল, ছাত্র শিবির, তারপর হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নীতিগত ইস্যুতে দ্বিমত ছিল, কিন্তু যখন আপা নিধন কর্মসূচি আসছে, আপা নিধন কর্মসূচিতে সবাই আমরা এক। তার মানে কি ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক। ছাত্রদল, ছাত্র শিবির, তারপর হচ্ছে জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপর হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ ইসলামিক যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আমাদের কওমি ইংরেজি। আওয়ামী লীগ মার খেতে চায়, মানে সেধে পিঠের মধ্যে কুলা বেঁধে আয় তোরা আয় আমাকে মার, এইরকম একটা আইডিয়া নিয়েই ফেব্রুয়ারি মাসে রাজনীতিতে ফিরে আসছে আওয়ামী লীগ। গত 5 আগস্টের পরে আওয়ামী লীগের দৃশ্যত অনলাইনে এবং সোশ্যাল মিডিয়ায় কিছু দলীয় নেতাকর্মীদের আওয়াজ ছাড়া এবং কিছু ইন্টারভিউ, বিশেষ করে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ইন্টারভিউ ছাড়া ওইভাবে আওয়ামী লীগকে পাওয়া যায় নাই। যদিও শেখ হাসিনা দেশের বাইরে যে আওয়ামী লীগের রাজনৈতিক শাখাগুলো আছে সেগুলোতে বেশ কয়েকবার ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছে। কিছু টেলিফোন আলাপও লিক হয়েছে। অনেকে বলে থাকেন যে এগুলো ইচ্ছা করে লিক করা হয়েছে সাধারণ নেতাকর্মীদেরকে জানান দেওয়ার জন্য যে শেখ হাসিনা কাজ করছেন এবং আওয়ামী লীগ এখনো ক্রিয়াশীল একটা রাজনৈতিক সংগঠন। এই অবস্থায় এসে হঠাৎ করে আওয়ামী লীগ তার ভেরিফাইড পেজে গত 28 তারিখে একটা কর্মসূচি ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাস ব্যাপী একটা বড় কর্মসূচি তারা দিয়েছেন। আমি একটু পড়তে চাই এখান থেকে। তারা ভেরিফাইড যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে তারা প্রথমবারের মতো ঘোষণা দিয়েছেন যে আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত তারা হরতাল, লিফলেট, প্রচারপত্র বিলি করবেন। কারণ কি? কারণ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করছেন তারা, ডক্টর ইউনূস, এবং এই সরকারের পদত্যাগ দাবি করছেন শেখ হাসিনা সহ যাদের উপরে ট্রাইব্যুনাল এবং বাইরে মামলাগুলো আছে সেই মামলা প্রত্যাহার দাবি করছেন। এবং আপনারা জানেন যে সাধারণভাবে গ্রেফতার, হয়রানি, নির্যাতন, মামলাবাজি বন্ধ করার যে কমন ফরম্যাট এবং দাবি থাকে আমাদের যে দলই বিরোধী দলে যায় সেই দাবির উপরে এবং তার সাথে সাথে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের সরকারের পদত্যাগ দাবি করে প্রথমবারের মতো অফিসিয়ালি আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, একটা বড় কর্মসূচি ঘোষণা করেছেন। যদিও এটাকে একক কর্মসূচি বলা যাবে না, কারণ এর আগেও তারা একবার কিন্তু 0 পয়েন্টে বা নূর হোসেন চত্বরে সমাবেশের একটা চেষ্টা করেছিলেন। আমরা সেই প্রসঙ্গে একটু পরে আসবো। এর আগে আমরা কর্মসূচিটা দেখেনি। কর্মসূচিটা হচ্ছে তারা 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত তাদের এই দাবির সপক্ষে গণসংযোগ করবেন, লিফলেট এবং প্রচারপত্র বিলি করবেন। 6 ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করবেন। 10 ফেব্রুয়ারি তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং বিক্ষোভ মিছিল করবেন। 16 ফেব্রুয়ারি রোববার সারা দেশে অবরোধ করবেন এবং তারপরে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল, কঠোর শব্দটা ব্যবহার করেছেন তারা, কর্মসূচি ঘোষণা করেছেন। সাধারণত আমাদের সকলের মনেই প্রশ্ন আসবে যে এই যে লম্বা কর্মসূচি আওয়ামী লীগ দিল, এটাকে সফল করার মতো কোনো পরিস্থিতি কি তাদের আছে? এটা দুই ধরনের পরিস্থিতি। একটা হচ্ছে রাজনীতিতে তারা অনুকূল পরিস্থিতিতে আছেন কিনা না,
এবং দ্বিতীয় হচ্ছে তাদের সেই সাংগঠনিক সক্ষমতা আছে কিনা না। প্রথম কথা যদি আসেন আপনি রাজনৈতিক পরিবেশ তাদের অনুকূলে কিনা, মোটেও তাদের অনুকূলে নয়। ইতিমধ্যে এর আগে তারা যে কর্মসূচিটা দিয়েছিলেন সেই কর্মসূচিটাও কিন্তু আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিএনপি এবং জামাতের লোকজন সহ এটাকে তারা প্রতিরোধ করার জন্য মাঠে ছিলেন এবং আলটিমেটলি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ওই দিন দেখা যায় নাই। সন্দেহভাজন দু একজন আওয়ামী লীগ কর্মী হিসাবে ধরে নিয়ে তাদেরকে একটু মারধর করা হয়েছে, বাট খুব সিগনিফিকেন্ট কোনো প্রভাবই ওই কর্মসূচি থেকে ছিল না। এবারের কর্মসূচিতে কি ভিন্ন কিছু আসবে বলে আশা করা যায়? এবারের কর্মসূচিতে ভিন্ন কিছু আসবে না এই কারণ আওয়ামী লীগ এইবারই প্রথম যাদের শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূলের যে কর্মী আছেন তিনিও কিন্তু বাড়িঘরে থাকতে পারছেন না। তাদের একটা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অধিকাংশই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, কয়েকজন গ্রেফতার আছেন, কয়েকজনের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, আশঙ্কা হয় বা ধারণা করা হয় তারা হয়তো বিশেষ সেলে গোপনে বন্দী আছেন। এর বাইরে সাধারণ নেতাকর্মী যারা আছেন, ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী আছেন বা যারা একটু এইসব কর্মসূচিতে তরুণ অংশ যারা আছেন তারা বাড়ি ঘরে থাকতে পারছেন না। তাদের নামে অনেকগুলো মামলা আছে। মামলা ছাড়াও এলাকায় তাদের জন্য থাকা বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্য বিরোধী পক্ষের সরব উপস্থিতির কারণে একটা বিরাট ঝুঁকির সম্মুখে তারা আছেন। তারা বিভিন্ন জায়গায় মারধরের শিকার হয়েছেন, কয়েকজন বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন 5 আগস্টের পরে। এবং একেবারে প্রথমে 5 আগস্টের পর ইনিশিয়াল ব্লতে আওয়ামী লীগের একটা বড় সংখ্যক নেতাকর্মী মারা গিয়েছেন। তারপরও এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদেরকে পেলেই হামলা মামলা হওয়ার একটা সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি এত বড় কর্মসূচি পালন করে বোকামি করছে? এখানে হচ্ছে টুইস্ট। তারা এই বোকামিটা করছে না, তারা এখানে সরকারকে একটা ফাঁদে ফেলার রাজনীতি করেছেন। কিভাবে ফাঁদে ফেলার রাজনীতি করেছেন আমরা অনেকেই জানি প্রিয় দর্শক, যে জাতিসংঘের একটি শক্তিশালী প্রতিনিধি দল সহ বেশ কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার লোকজন ফেব্রুয়ারি মাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সফর করবেন এবং তারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এবং অন্যান্য ইস্যু নিয়ে সরকারের সাথে কাজ করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। ঠিক এই সময়ে এসে আওয়ামী লীগ যখন একটা কর্মসূচি ঘোষণা করছে, তাদের আসলে উদ্দেশ্য কর্মসূচি সফল হলো কিন্তু তাদের মূল উদ্দেশ্য মাইর খাওয়া, যেটা আমি শুরুতেই বলেছিলাম। এই কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করবে তাদের নেতাকর্মীদেরকে বাইরে নিয়ে আসার। বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা বের হলে তারা হামলা মামলার শিকার হবেন এবং এই খবরগুলো, এই ফুটেজগুলো আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে একটা ভিকটিমের দল, একটা নিপীড়নের শিকার দল, একটা মজলুম দল হিসাবে প্রতিষ্ঠিত করবে। আমার ধারণা এটাই আওয়ামী লীগের এই মুহূর্তের প্ল্যান। এবং এই প্ল্যানে আমাদের প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি প্রথমেই এই ফাঁদে পা দিয়েছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, সরকার এই অবস্থায় কঠোর থাকবে। খুব স্বাভাবিকভাবেই তিনি যেহেতু জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী একটা সরকার এখানে আছে, জুলাই আগস্টে যারা ভিকটিম আছেন তাদের ইমোশনের জায়গা থেকে এবং তাদের সাথে যে ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলো আছে, বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানাক সহ এই যে বিরাট গোষ্ঠী আছে, তাদের সেন্টিমেন্টের দিকে তাকিয়ে সাধারণ মানুষের সেন্টিমেন্টের কথা ভেবে তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন বলে বিশ্বাস করছেন। কিন্তু এই প্রতিক্রিয়া একটা রেকর্ডের মধ্যে থাকবে এবং আওয়ামী লীগ 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্নভাবে হয়তো চেষ্টা করে দেখবে তারা কতটুকু মাঠে সরব হতে পারেন, প্রস্তুত হতে পারেন। এবং যেহেতু তাদের একটা বড় সংখ্যক সাপোর্ট বেজ এখনো দেশে নাই বা এলাকায় নাই, নিজের বাড়ি ঘরে নাই, তারপরেও আমার ধারণা বিশেষ করে যারা দেশে আছেন তাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে। তারা চেষ্টা করবেন যে হামলা মামলার কাউন্টার কিছু রাজনৈতিক অবস্থান জানান দিয়ে যাতে তারা নিজেরা একটু সাধারণ জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করেন এবং সেই সময়ে সরাসরি সরকার হস্তক্ষেপ করবে এবং সরকারের যে রাজনৈতিক শক্তি আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জানাক, জাতীয় নাগরিক কমিটি, তাদের কি বলা যায় ছত্রচ্ছায়ায় এখানের মধ্যে বিএনপি এবং জামাতের কর্মীরা অবশ্যই মাঠে নামবে এবং তারা চেষ্টা করবে যতদূর সম্ভব একটা কঠোর পদক্ষেপ নিতে। এবং এই কঠোর পদক্ষেপের ফুটেজগুলো, এই কঠোর পদক্ষেপের ছবিগুলো, এই কঠোর পদক্ষেপের মাধ্যমে যারা গ্রেফতার হবেন, যারা নির্যাতিত হবেন, যারা আহত হবেন, সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে দেখানোর একটা চেষ্টা করবে যে তাদের উপরে একটা নিপীড়ন চলছে এবং এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং আওয়ামী লীগ এইখানে বিজয়ী হবে বলে আমার ধারণা। যদিও পরিষ্কারভাবে হরতাল বা অন্যান্য কর্মসূচি তো খুবই ঝুঁকিপূর্ণ, আমি জানি না তারা কতটুকু করতে পারবেন বা আদৌ করতে পারবেন কিনা না। লিফলেট বিতরণ করার জন্য একটা ছোট দল নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগের ব্যানারে বের হওয়া,
এই দেশের বাস্তবতা আসলে সেরকম না, এবং সেই ধরনের বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ করার মতো অবস্থা তারা নাই, কারণ তাদের স্থানীয় নেতা যারা আছে তারাও তো পালিয়ে আছেন, তারাও লুকিয়ে আছেন, এবং নেতা তো লাগবে। কর্মী, জানবাজ কর্মী আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগের নিঃস্বার্থ কর্মী আছে, এটা হচ্ছে এই দলের একটা বড় শক্তি। কিন্তু সেই কর্মীদেরকে সংগঠিত করার মতো যারা নেতা আছেন তারা আদৌ মাঠে নামতে পারবেন কিনা না। যদিও আমার কাছে যে খবর আছে যে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের যে নেতারা আছেন তারা নিজেরা লুকিয়ে এবং সরে থাকলেও তারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসে একটু সংগঠিত করতে তাদের নেতা কর্মীদেরকে, এবং তাদেরকে নৈতিক সমর্থন দিতে বা অন্যান্য রিসোর্সের যোগান দেওয়ার জন্য তারা হয়তো একটা চেষ্টা করবেন। এই সব চেষ্টার শেষ চেষ্টা আওয়ামী লীগ যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে নিজেদেরকে ভিকটিম হিসেবে দেখানো, তাদের উপরে যে নির্যাতন হচ্ছে এটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দৃষ্টি আকর্ষণ করা এবং রেকর্ড রাখা। এবং এইখানে সরকার, বিশেষ করে আমাদের শফিকুল আলম যেভাবে তেড়ে গিয়ে বললেন, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে উদ্দেশ্যে এই কর্মসূচি ঘোষণা করেছে সেটা ইতিমধ্যেই সফলতার মুখ দেখতে পেরেছে। বাকিটা দেখা যাবে ফেব্রুয়ারি মাসে তারা কতটুকু আসতে পারেন এবং কিভাবে সরকার এবং সরকার সমর্থিত যে রাজনৈতিক দলগুলো আছে গোষ্ঠী। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ অফিসিয়ালি অনেকগুলো কর্মসূচি দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এটা মোটামুটি ঠাট্টা মশকরার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল, আমরাও করেছি, আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম। কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধ্যা নাগাদ, গতকাল সন্ধ্যা নাগাদ। কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল, আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই, তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন। ইনফ্যাক্ট তাকে প্রশ্ন করা হয়েছিল, তার জবাবে তিনি কিছু কথা বলেছেন, এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে। অনেকগুলো প্রশ্ন যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব, সেটা কি করা যেতে পারে, সেটা কি করা উচিত হবে, সেটা কি করা লিগ্যাল হবে। At the same time, তাহলে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা আসলে কি করব, কি করা উচিত, এই আলাপগুলো আছে। শফিক ভাই যে মন্তব্যগুলো করেছেন, প্রথমেই একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এটা কি তার ব্যক্তিগত মতামত? তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে যে একজন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কিভাবে ব্যক্তিগত মতামত দেন। আবার পাল্টা সরকার কিভাবে ভাবছে, তাহলে সরকার যদি এভাবে ভেবে থাকে তাহলে ব্যাপারটা আরো বেশি সিরিয়াস হয়ে দাঁড়ায়। শফিক ভাই কি বলেছেন আমরা একটু পড়ি। শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে, দায়বদ্ধতার মধ্যে আসে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের স্পষ্ট অবস্থান এখানে। তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা জোরপূর্বক গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা। বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো, আপনার আমার চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো, শত শত ছেলে অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তিনি আরো বলেন, তারপরও তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্তও না। তার উপর তারা মিথ্যা কথা বলেছে যে 3000 পুলিশ সদস্য মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা। তিনি বলছেন, আওয়ামী লীগের যারা ক্লিন আছে, হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে আমরা অনুতপ্ত? যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে, আমরা অনুতপ্ত, ক্ষমা চাই? 71টি শিশুকে তারা মেরেছে, হেলিকপ্টার দিয়ে মেরেছে। আওয়ামী লীগের কে এসে বলেছে যে শেখ হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? এবং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে। শফিক ভাইয়ের আবেগ আমরা বুঝতে পারি, মানে যারা তাকে আগে থেকে চেনেন, আমি তাকে আগে থেকে চিনি, জানি, মানে এই দেশকে ভালোবেসে এবং শেখ হাসিনার যে বিভৎস স্বৈরাচার তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। এবং আমাদের ইতিহাসে শফিক ভাইয়ের আগের অ্যাক্টিভিজম তো আছেই, তার প্রতিষ্ঠান এবং শেষ সময়টাতে জুলাই আগস্টে তার অফিস কিভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য, যখন সব জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল। এটা আমাদের ইতিহাসের, এই লড়াইয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সব লেখা হবেই, কোনো সন্দেহের কিছু নাই। সো তার আবেগটা আমি বুঝি, কিন্তু শফিক ভাইয়ের যে বক্তব্য, এর মধ্যে খুব মূলগত কতগুলো প্রশ্ন আছে। সেটা হচ্ছে, যেটা অনেকেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল? নয়তো। ইনফ্যাক্ট এই আলাপটা আগেও আমি নিজেই আর একটা ভিডিও করেছিলাম এক্স্যাক্টলি এই ধরনের একটা সিচুয়েশনে, বেশ কয়েক মাস আগে হবে, তখন একই রকম আলাপ উঠেছিল। তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ রাজনৈতিক দল যদি না হয়, তারা তাদের ফেব্রুয়ারিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, মিছিল দিয়েছে, এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে, আমি গতকাল একটা ভিডিওতে পড়ে শুনিয়েছি। এবং অ্যাবভ অল তারা অবৈধ ডক্টর ইউনূস সরকারের পতন চায়, তার জন্য হরতাল দিয়েছে 18 ফেব্রুয়ারি।
একটা ভ্যালিড বৈধ রাজনৈতিক দল হিসেবে তারা এই কাজগুলো করতে পারে। এখন আওয়ামী লীগ কি অবৈধ রাজনৈতিক দল? উত্তর হচ্ছে না, তাদেরকে এখনো নিষিদ্ধ করা হয়নি, তাদের কোনো কর্মকাণ্ডের ওপরে কোনো রকম কোনো ব্যারিয়ারও দেওয়া হয়নি। তাহলে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব এভাবে কি বলতে পারেন? উনি পারেন না। আবার সরকারের অবস্থান যদি এটা হয়ে থাকে সেটাও ইনফ্যাক্ট খুবই বড় প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়াবে, কারণ সরকার কোন অধিকার বলে এটা করছে? আমরা এই গণ অভ্যুত্থানের পর অনেকে আমাদের মতো করে সবকিছু করে ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো বলছি, এবং আমরা মনে করছি আমাদের অনেক কিছু করা জায়েজ হয়ে যাবে। এটা ভুল পারসেপশন। শেখ হাসিনাকে আমরা যদি হাতের কাছে পেয়ে যাই, বহুজন তাকে জাস্ট পিটিয়ে হত্যা করে ফেলতে চাইবে। উনি তো পালিয়েছিলেন, এরকম একটা ঝুঁকি মাথায় রেখে মবের সামনে পড়তে চাননি। বহু আওয়ামী লীগের নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন এবং বাগে পেলে এদের অনেকেই বেঁচে থাকতেন না। এখন তারা বিভৎস সব অপরাধ করেছেন, সেই অপরাধের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি এটা করা জায়েজ হবে? আমি কোনোভাবেই অ্যাটলিস্ট মনে করি না, এবং আমি তাদের উপর সামান্য আঘাতেরও প্রতিবাদ করেছি এবং প্রচুর মানুষ সেটার জন্য আমাকে বকাঝকা করেছেন, গালিগালাজ করেছেন। এটা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করেছি, বাট আই ডিড। খুবই ঘৃণিত মানুষজনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো, আওয়ামী লীগ আমাদের উপরে কি করেছে তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা ন্যায়ের সাথে ডিল করছি কিনা। আমি জানি এর মধ্যে কেউ কেউ লিখবেন, আমি দেখি এই ধরনের মন্তব্যের পরে কেউ লিখে যে অতি সুশীলগিরি দেখানো হচ্ছে এবং এই সুশীলগিরি দেখিয়েই আমরা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে দেব। অফ টপিক, তারপরে বলে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা যাবে না। আমরা যদি একেবারে আপাদমস্তক আহাম্মক না হই, আমরা যদি ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হই তাহলে পারবে, কিন্তু যদি অতটা আহাম্মক আমরা না হই আওয়ামী লীগ পারবে না। যে সে আলোচনা পরে। আওয়ামী লীগকে যদি আমরা তার কর্মসূচি পালন করতে না দেই, সেটাও একটা আইনি পথে হতে হবে। একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলে, একটা রাষ্ট্র কখনো কারো পারসেপশন দিয়ে চলে না। এটা অনৈতিক, এটা অন্যায়, এটা তো আমি বলছি। সো ওখানে একটা নিউট্রাল জায়গা থাকবে যেখানে যিনি অভিযুক্ত তারও বিচার পাওয়ার স্কোপ থাকবে। এখন ঝুঁকিটা, প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ালো? এটাও সত্য, এই 6 মাস গেল মাত্র, এই সময়ের মধ্যেই এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে, তাদের স্পর্ধা আসলেই অনেক। এটা নিজের কাছেও ভালো লাগে না, কিন্তু আমি যখন একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজকে চিন্তা করি, তখন আমি নিজের ওই অনুভূতিটা থেকে কাটিয়ে ওঠে আমি চাই যে আসলে তার অধিকার রক্ষিত হোক। ফলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করাতে এই মুহূর্তে অন্তত কোনো রকম কোনো সমস্যা নেই। তার নিষিদ্ধ হওয়া দূরেই থাকুক, তার নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয়নি। টেকনিক্যালি এখনো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য। এখন একটু এই জায়গায় আসে যে আসলে আমরা কি করতে পারতাম। তারও আগে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করার কথা। আমরা কিছুদিন আগে জনাব মাহফুজ আলম উপদেষ্টাকে দেখেছি, তিনি সম্ভবত চাঁদপুরে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া, আমি ফ্যাসিস্টদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না, এটা আমাকে নিষিদ্ধতার কথা বলছেন। এখন নিষিদ্ধের আলাপ আমরা যদি করি, দুভাবে হতে পারতো। একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, যেখানে সন্ত্রাসের সাথে জড়িত সন্ত্রাস দমন আইনের 2009 সালের সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া যায়। শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগেই জামায়াত এবং শিবিরকে এভাবে নিষিদ্ধ করেছিলেন। এতে কোনো রকম কিছু না, জাস্ট এক্সিকিউটিভ অর্ডার, এর মধ্যে কোনো বিচারিক ব্যাপার নেই। কিন্তু এটা একটা প্রশ্ন থাকে সবসময়, একটা সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয় এক্সিকিউটিভ অর্ডারে, তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকে না। ফলে একটা তুলনামূলকভাবে বেটার অপশন ছিল বিচার করার মাধ্যমে তাকে নিষিদ্ধ করা, এবং এটা খুব ভালো একটা সুযোগ ছিল। আন্তর্জাতিক অপরাধ যে আইন, আইসিটি যে আদালত হয়েছে, সেই ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে সংগঠনকে অভিযুক্ত করে বিচার করা যাবে, এই ধারাটা আওয়ামী লীগই তার এই গত সরকারের সময় ঢুকিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এটার মাধ্যমে তারা জামায়াতে ইসলামীকে বিচার করবে। মানে ব্যাপারটা এইরকম, ব্যক্তি শুধু না, কোনো সংগঠন যদি সাংগঠনিকভাবে কোনো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে থাকে তাহলে তার বিচার করা যাবে। আওয়ামী লীগের কিন্তু সেটা। গাজী, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, মানে আওয়ামী লীগ কর্মীরা, মানে শেখ হাসিনা যে একটা ভাষণ দিয়েছে শেখ হাসিনার ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, ওই ভাষণের পর থেকেই অনেকে অনেক কথা বলতেছে আওয়ামী লীগ কর্মীরা, এবং তারা বলতেছে তারা রাজপথে নামবে এবং তারা অনেক কিছুই করবে। বিশেষ করে সমন্বয়কদেরকে নিয়ে কথা হয়, সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। দর্শক শ্রোতা, যেই সার্জিস
সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য এত কষ্ট করেছে, জীবন বাজি রেখে আমাদের দেশটাকে স্বাধীন করেছে, তাদেরকে নিয়েই তারা এইসব কথা বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।